আমাদের আজকের আলোচনার বিষয়ে আন্তর্জাতিক ব্যাংকিং মানে এর ভেতরের কিছু জটিল নিয়মকানুন আর কি। একজন শ্রোতার পাঠানো কিছু সোর্স থেকে আমরা বোঝার চেষ্টা করব যখন বাংলাদেশের কোনো ব্যাংক বিদেশে বিশেষ করে মার্কিন ডলারে লেনদেন করতে চায় তখন তাদের ঠিক কি কি অদৃশ্য দেয়াল টপকাতে হয়। ব্যাপারটা আমরা যতটা সহজ ভাবি, শুধু এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো, আসলে মোটেও ততটা নয়। এর পেছনে একটা বিশাল কাঠামো আছে। চলুন সেই কাঠামোর গভীরে যাওয়া যাক। ঠিক তাই। আর এই পুরো ব্যবস্থার একেবারে কেন্দ্রে রয়েছে একটা বিশেষ সম্পর্ক, যাকে বলা হয় করেসপন্ডেন্ট ব্যাংকিং। করেসপন্ডেন্ট ব্যাংকিং? হ্যাঁ, নামটা একটু খটমট লাগলেও ধারণাটা বেশ সহজ। ধরুন বাংলাদেশের ক ব্যাংক আমেরিকার কোনো গ্রাহককে ডলার পাঠাতে চায়, কিন্তু ক ব্যাংকের তো আর আমেরিকার শাখা নেই। তখন সে আমেরিকার খ ব্যাংকের সাহায্য নেয়, যার সাথে তার আগে থেকে একটা চুক্তি করা আছে। আচ্ছা, এই আমেরিকান খ ব্যাংকটি হল করেসপন্ডেন্ট ব্যাংক। ওকে। আর বাংলাদেশের ক ব্যাংক হল রেসপন্ডেন্ট ব্যাংক। আমেরিকার ব্যাংকটি তখন বাংলাদেশের ব্যাংকের হয়ে ডলারের লেনদেনটা সম্পন্ন করে দেয়। তার মানে এটা অনেকটা দুই দেশের দুই ব্যাংকের মধ্যে একটা আনুষ্ঠানিক বন্ধুত্বের মতো, যেখানে একজন আরেকজনের হয়ে বিদেশের কাজ সামলে দেয়। একদম। কিন্তু এই বন্ধুত্ব তো আর মুখের কথায় হয় না। হাজার হাজার কোটি টাকার লেনদেনের ব্যাপার। নিশ্চয়ই এর জন্য অনেক কাগজপত্র, অনেক যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়। অবশ্যই। আমাদের আজকের আলোচনা মূলত এই কাগজপত্র আর তার পেছনের কারণগুলো নিয়েই। তাহলে চলুন শুরু করা যাক এমন একটা ফর্ম দিয়ে, যা আমরা অনেকেই হয়তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখেছি, ফ্যাটকা ফর্ম। আমরা নিজেরই মনে আছে, ফর্মটা দেখে ভেবেছিলাম আমি আমেরিকার নাগরিক কিনা, তাতে বাংলাদেশের একটা ব্যাংকের কি আসে যায়। প্রশ্নটা হলো, বাংলাদেশের একটি ব্যাংক কেন একজন গ্রাহকের মার্কিন পরিচয় নিয়ে এত আগ্রহী? এই প্রশ্নের উত্তরটা বেশ আকর্ষণীয় এবং এর শিকড়টা লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স আইনে। ফ্যাটকার পুরো নাম হল ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট। ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট। হ্যাঁ, এটা আমেরিকা সরকারের তৈরি একটা আইন, যার মূল উদ্দেশ্য হল পৃথিবীর যে কোনো কোনায় বসে থাকা মার্কিন করদাতাদের খুঁজে বের করা। মানে যারা আমেরিকার বাইরে থাকে। হ্যাঁ, অনেক আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার বিদেশে থেকে আয় করেন, কিন্তু আমেরিকায় ট্যাক্স দেন না। তাদের খুঁজে বের করার জন্যই এই ব্যবস্থা। তার মানে আমেরিকা তাদের ট্যাক্স নেটওয়ার্ক সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, আর অন্য দেশের ব্যাংকগুলোকে সেই নেটওয়ার্কের অংশ হতে একরকম বাধ্য করছে। অনেকটা সেরকমই। এই আইন অনুযায়ী পৃথিবীর সব ব্যাংককে তাদের গ্রাহকদের মধ্যে কেউ ইউএস পার্সন বা মার্কিন ব্যক্তি কিনা তা শনাক্ত করতে হবে। ইউএস পার্সন বলতে শুধু সিটিজেন? না, শুধু মার্কিন নাগরিক নন, এর মধ্যে গ্রিন কার্ড হোল্ডার বা নির্দিষ্ট সময় আমেরিকায় থেকেছেন এমন ব্যক্তিরাও পড়েন। যদি কোনো ব্যাংক এমন গ্রাহক খুঁজে পায়, তবে তার অ্যাকাউন্টের তথ্য আমেরিকার ট্যাক্স বিভাগ বা আইআরএসকে জানাতে তারা বাধ্য। আর যদি না যদি কোনো ব্যাংক এই নিয়ম না মানে, তাহলে আমেরিকা সেই ব্যাংকের ওপর বড় ধরনের জরিমানা সহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সর্বনাশ! তার মানে গ্রাহকের জন্য যেটা একটা ফর্মের টিক চিহ্ন মাত্র, ব্যাংকের জন্য সেটা লক্ষ কোটি টাকার আন্তর্জাতিক ব্যবসার প্রশ্ন। ঠিক। এই একটা ফর্ম পূরণ না করলে আমেরিকার সাথে তার পুরো ব্যাংকিং সম্পর্কই ঝুঁকির মুখে পড়তে পারে। বিষয়টা তাহলে ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে শুরু হলেও এর শিকড় আসলে আন্তর্জাতিক রাজনীতি আর অর্থনীতিতে গাঁথা। ঠিক তাই। ব্যাংকে শুরুতেই তার গ্রাহকের স্ট্যাটাস সম্পর্কে নিশ্চিত হতে হয়। এই ফ্যাটকা ফর্মটা হল সেই যাচাই প্রক্রিয়ার প্রথম ধাপ। এটা বৈশ্বিক কমপ্লায়েন্সের প্রথম দরজা। বেশ, তাহলে ফ্যাটকা নিশ্চিত করছে যে ব্যাংক তার গ্রাহককে চেনে। কিন্তু এখানে আরও বড় একটা প্রশ্ন চলে আসে। বাংলাদেশের ব্যাংকটি তো আমেরিকার ব্যাংকটির গ্রাহক নয়, তারা পার্টনার। এই দুটি বিশাল প্রতিষ্ঠান, যারা হাজার হাজার মাইল দূরে অবস্থিত, তারা একে অপরকে কিভাবে বিশ্বাস করবে, বিশেষ করে যখন অর্থ পাচার বা সন্ত্রাসী অর্থায়নের মতো ঝুঁকি সবসময়ই থাকে? আপনি একেবারে মূল প্রশ্নটা করেছেন। আর এখানেই বিষয়টা ভূ-রাজনৈতিক দিকে মোড় নেয়। এই বিশ্বাসের ভিত্তি তৈরি করার জন্য যে ডকুমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার নাম পেট্রিয়ট অ্যাক্ট সার্টিফিকেশন। পেট্রিয়ট অ্যাক্ট? হ্যাঁ, নামটা শুনলেই বোঝা যায় এর সাথে দেশপ্রেম বা জাতীয় নিরাপত্তার একটা সম্পর্ক আছে। পেট্রিয়ট অ্যাক্ট,
এটা তো 9/11-এর পর আমেরিকায় তৈরি হওয়া সেই বিখ্যাত আইন, তাই না? একদম 9/11-এর সন্ত্রাসী হামলার পর আমেরিকা যখন বিশ্বজুড়ে টেররিস্ট ফাইন্যান্সিং বা সন্ত্রাসী অর্থায়নে নেটওয়ার্ক ভাঙতে মরিয়া, তারই সরাসরি ফসল ইউএসএ পেট্রিয়ট অ্যাক্ট। এই আইনের একটি ধারায় পরিষ্কার বলা আছে, আমেরিকার কোনো ব্যাংক যদি কোনো বিদেশি ব্যাংকের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক রাখতে চায়, তাহলে তাকে নিশ্চিত করতে হবে যে ওই বিদেশি ব্যাংকটি অর্থ পাচার বা সন্ত্রাসী অর্থায়ন রোধে যথেষ্ট শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। বাহ, কি আশ্চর্য সংযোগ! তার মানে বাংলাদেশের একটি ব্যাংকের একটি সাধারণ ফর্ম পূরণের সাথে প্রায় 2 দশক আগে ঘটে যাওয়া 9/11-এর ঘটনার একটি অদৃশ্য যোগসূত্র রয়েছে। এটা শুধু নিয়মকানুন নয়, এটা ইতিহাসের অংশ। পেট্রিয়ট অ্যাক্ট সার্টিফিকেশন বা পিএসি হল সেই নিশ্চয়তার আনুষ্ঠানিক ঘোষণাপত্র। এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকটি তার মার্কিন পার্টনার ব্যাংককে সার্টিফাই করে যে আমরা অর্থ পাচার এবং সন্ত্রাসী অর্থায়ন রোধে সব আন্তর্জাতিক নিয়মকানুন কঠোরভাবে মেনে চলি। আমাদের সিস্টেমে কোনো অবৈধ টাকা ঢোকার সুযোগ নেই। মানে এটা একটা ভরসার সার্টিফিকেট। একদম। আর আমাদের হাতে থাকা নোটগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, এই সার্টিফিকেশন একবার দিলেই আজীবনের জন্য নিশ্চিন্তে থাকা যায় না। না, তা যায় না। বেশিরভাগ মার্কিন ব্যাংক প্রতি বছর অর্থাৎ বার্ষিকভাবে এই সার্টিফিকেশন নবায়ন করতে বলে। তার মানে বিশ্বাসটা প্রতিনিয়ত ঝালিয়ে নিতে হয়। ব্যাপারটা কি একটু বাড়াবাড়ি নয়? আপাতদৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু এর পেছনেও যুক্তি আছে। দেখুন, আর্থিক অপরাধের ধরন এবং নিয়মকানুন প্রতিনিয়ত পাল্টাচ্ছে। নতুন নতুন কৌশলে মানি লন্ডারিং হচ্ছে, তাই 1 বছর আগে দেওয়া প্রতিশ্রুতি যথেষ্ট নয়। মার্কিন করেসপন্ডেন্ট ব্যাংক নিশ্চিত হতে চায় যে বাংলাদেশের পার্টনার ব্যাংকটি বর্তমান নিয়মকানুনের সাথে আপ টু ডেট আছে। আচ্ছা। এবং তাদের ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হচ্ছে। তাই প্রতি বছর এই নবায়নের বিষয়টি প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ও, এটা অনেকটা গাড়ির ফিটনেস সার্টিফিকেটের মতো। প্রতি বছর পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে আপনি এখনও রাস্তায় চলার জন্য নিরাপদ। বোঝা গেল। তাহলে প্যাট্রিয়ট অ্যাক্ট সার্টিফিকেশন হল একটা ব্যাংকের নিজের সততার ঘোষণা। ব্যাংক বলছে, আমরা ভালো ছেলে, আমাদের বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, এক কথায় বললে তাই। কিন্তু শুধু কথায় তো আর চিড়ে ভেজে না, তাই না? নিশ্চয়ই এই ঘোষণার সত্যতা যাচাই করার জন্য আরও গভীরে যাওয়ার কোনো উপায় আছে? আমেরিকান ব্যাংকটি কিভাবে বুঝবে যে এই ঘোষণাটা মুখের কথা নয়? ঠিক এই পয়েন্টে উলফসবেল গ্রুপ মাঠে নামে। ওরা বুঝতে পেরেছিল যে শুধু হ্যাঁ বলাই যথেষ্ট নয়, কিভাবে সেটা প্রমাণ করাও জরুরি। আর এর জন্যই তৈরি হয়েছে উলফসবার্গ করেসপন্ডেন্ট ব্যাংকিং ডিউ ডিলিজেন্স কোয়েশ্চেনেয়ার, বা সংক্ষেপে WCBDDQ। বেশ লম্বা নাম। হ্যাঁ, এটা অনেকটা বিয়ের আগে পাত্রপাত্রী সম্পর্কে পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ খবর নেওয়ার মতো। তবে এক্ষেত্রে খোঁজটা নেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক সততা আর ঝুঁকি নিয়ে। ভোলফসবার্গ গ্রুপ এটা কি কোনো সরকারি সংস্থা? মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো দেশের আইন বা কোনো সরকারি সংস্থা নয়। তাই নাকি? না, ওয়ালসবার্গ গ্রুপ হল বিশ্বের ডজনখানেক বড় বড় ব্যাংকের, যেমন ধরুন HSBC, JP মর্গান, ডয়চে ব্যাংক, এদের একটি সংগঠন। আচ্ছা। তারাই একসাথে বসে এই স্ট্যান্ডার্ড প্রশ্নমালাটি তৈরি করেছে। তাদের উদ্দেশ্য ছিল একটা আন্তর্জাতিক মান তৈরি করা, যাতে সবাইকে আলাদা আলাদা করে প্রশ্ন করতে না হয়। একদম, যাতে প্রত্যেকটা ব্যাংকে আলাদা আলাদা করে হাজারো প্রশ্ন করতে না হয়। সবাই এই একই প্রশ্নমালা ব্যবহার করে একে অপরকে যাচাই করতে পারে। দারুণ একটা উদ্যোগ। তার মানে এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। তো কি থাকে এই প্রশ্নমালায়? আমাদের নোটগুলোতে বলা আছে এতে প্রায় 6 ধরনের তথ্য চাওয়া হয়। হ্যাঁ, এবং প্রশ্নগুলো খুবই বিস্তারিত। যেমন প্রথমত, ব্যাংকের মালিকানার কাঠামো কী? মানে ব্যাংকের আসল মালিক কারা? হ্যাঁ, আসল মালিক কারা, তাদের হিন্নেলে বা ব্যাকগ্রাউন্ড কি, কোনো প্রভাবশালী রাজনৈতিক পরিবারের হাতের নিয়ন্ত্রণ আছে কিনা, এইসব। দ্বিতীয়ত, তাদের অ্যান্টি মানি লন্ডারিং বা AML পলিসি আন্তর্জাতিক মানের কিনা। AML মানে অর্থ পাচার রোধের বিষয়টা। ঠিক, সহজ কথায়, অবৈধ টাকা যেমন ঘুষ বা দুর্নীতির টাকা ব্যাংকিং সিস্টেমে ঢুকিয়ে সাদা বা বৈধ করার চেষ্টা ঠেকানোর জন্য ব্যাংকের যে নীতি, সেটাই AML পলিসি। আর কি কি জানতে চাওয়া হয়? নিশ্চয়ই প্রযুক্তির ব্যবহার নিয়েও প্রশ্ন থাকে। অবশ্যই, তারা জানতে চায় ব্যাংক সন্দেহজনক লেনদেন কিভাবে পর্যবেক্ষণ করে,
এর জন্য কোনো বিশেষ সফটওয়্যার বা স্যাংশন স্ক্রিনিং টুল ব্যবহার করে কিনা? স্যাংশন স্ক্রিনিং টুল? মানে জাতিসংঘের বা আমেরিকার নিষেধাজ্ঞা তালিকায় থাকা কোনো ব্যক্তি বা দেশের সাথে ব্যাংকটি লেনদেন করছে কিনা তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করার ব্যবস্থা আছে কিনা। আমাদের নোটগুলোতে পিইপি নামে একটা শব্দ আছে, এর মানে কি? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রশ্নমালায় জানতে চাওয়া হয় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া কি। ইংরেজিতে এদেরকে বলে পলিটিক্যালি এক্সপোজড পারসনস বা পিইপি। ও, পলিটিক্যালি এক্সপোজড পারসনস। হ্যাঁ, সহজ কথায় এরা হলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ বা তাদের পরিবারের সদস্য, যাদের অ্যাকাউন্ট ব্যবহার করে দুর্নীতি বা অর্থ পাচারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। আচ্ছা আচ্ছা। এই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে এদের ওপর বিশেষ নজর রাখতে হয়। উলফসবার্গ প্রশ্নমালায় ব্যাংককে বিস্তারিত ব্যাখ্যা করতে হয় যে তারা কিভাবে এই পিইপিদের খুঁজে বের করে এবং তাদের অ্যাকাউন্টগুলো কিভাবে মনিটর করে। তার মানে পেট্রিয়ট অ্যাক্ট সার্টিফিকেশন হলো হ্যানা ধরনের একটা ঘোষণা, আর উলফসবার্গ ডিডিকিউ হলো সেই ঘোষণার পেছনের কিভাবে এবং কেনর প্রায় একটা ফোরেন্সিক অডিট। একদম, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। এই ডকুমেন্টগুলো শুধু কাগজ নয়, এগুলো ব্যাংকের জন্য মিলিয়ন ডলারের রক্ষা কবচ। রক্ষা কবচ? হ্যাঁ, আমরা মাঝে মাঝেই আন্তর্জাতিক সংবাদে দেখি যে কোনো একটি বড় ব্যাংককে শত শত মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। ঠিক। প্রায় ক্ষেত্রেই এর পেছনে কারণ থাকে এই ধরনের কমপ্লায়েন্সের ঘাটতি। যেমন হয়তো তারা কোনো স্যাংশনভুক্ত দেশের সাথে লেনদেন করেছে যা তাদের উলফসবার্গ ডিডিকিউতে দেওয়া তথ্যের পরিপন্থী ছিল। এই প্রশ্নমালার উত্তরগুলো তাই একটা ব্যাংকের সততা এবং ঝুঁকি ব্যবস্থাপনার সবচেয়ে বড় প্রমাণ। আর পেট্রিয়ট অ্যাক্টের মতোই এই ডিডিকিউও সাধারণত প্রতি বছর নবায়ন করতে হয়। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা একজন ব্যাংক কর্মকর্তা চোখে দেখি, তার জন্য তো এটা একটা বিশাল কর্মযজ্ঞ। তার ক্যালেন্ডারে বছরের নির্দিষ্ট সময়ে এই কাজগুলো লাল কালিতে দাগানো থাকে নিশ্চয়ই। অবশ্যই। চলুন এই মেয়াদের হিসাবটা একবার গুছিয়ে নেওয়া যাক। হ্যাঁ, একজন কমপ্লায়েন্স অফিসারের জন্য এটা একটা বাৎসরিক রুটিন। পরিষ্কারভাবে বললে, প্রথমত ফ্যাটকা ফর্ম। এটা গ্রাহক অ্যাকাউন্ট খোলার সময় একবারই পূরণ করেন। একবারই? হ্যাঁ, যদি গ্রাহকের তথ্যে যেমন নাগরিকত্ব বা ঠিকানায় কোনো বড় পরিবর্তন না আসে, তাহলে এটা স্থায়ী। এর জন্য প্রতি বছর নবায়নের কোনো দরকার নেই। এটা ওয়ান টাইম কাজ। আচ্ছা, আর যেটাকে আমরা বিশ্বাসের সার্টিফিকেট বললাম, সেই পেট্রিয়ট অ্যাক্ট সার্টিফিকেশন বা পিএসি। প্যাট্রিয়ট অ্যাক্ট সার্টিফিকেশন পিএসি এর মেয়াদ সাধারণত 1 বছর। 1 বছর? মার্কিন করেসপন্ডেন্ট ব্যাংকগুলো প্রায় প্রতি বছরই নতুন করে এই সার্টিফিকেশন চায়, কারণ আইন ও ঝুঁকি প্রতিনিয়ত বদলায়। তাই বাৎসরিক নবায়নটা এখানে অলিখিত নিয়ম। তার মানে একটা ডেডলাইন মিস করা যাবে না? একদমই না। একটা ডেডলাইন মিস হওয়া মানে আন্তর্জাতিক লেনদেনে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি। এবং সবশেষে ওই বিস্তৃত প্রশ্নমালা উলফসবার্গ ডিডিকিউ। উলফসবার্গ ডিডিকিউ এর মেয়াদও সাধারণত 1 বছর। আন্তর্জাতিক পার্টনার ব্যাংকগুলো তাদের ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রতি বছর এর আপডেট করা সংস্করণ চেয়ে থাকে। তার মানে এটাও বাৎসরিক? হ্যাঁ, এমনকি কোনো ক্ষেত্রে যদি রেসপন্ডেন্ট ব্যাংককে একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে হয়, তাহলে বছরের মাঝামাঝিও নতুন করে পর্যালোচনার জন্য ডাকা হতে পারে। ও। সুতরাং কমপ্লায়েন্স বিভাগের জন্য এটা একটা চলমান প্রক্রিয়া, যেখানে এক মুহূর্তেরও স্বস্তি নেই। পুরো আলোচনাটা থেকে একটা বিষয় খুব পরিষ্কার। আন্তর্জাতিক ব্যাংকিং সম্পর্ক বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হয়, এর ভেতরে রয়েছে বিশ্বাস, যাচাই আর নিয়ন্ত্রণের এক জটিল কিন্তু অত্যন্ত শক্তিশালী কাঠামো। আমরা যে বিদেশে টাকা পাঠাই বা বিদেশ থেকে টাকা আনি, তার প্রতিটি লেনদেন এই অদৃশ্য কিন্তু অপরিহার্য কাঠামোর ওপর নির্ভর করেই সম্পন্ন হয়। একদম। আর এই কাঠামোর মূল উদ্দেশ্য হল একটাই: বিশ্ব আর্থিক ব্যবস্থাকে অর্থ পাচার, সন্ত্রাসী অর্থায়ন এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ থেকে সুরক্ষিত রাখা। আর এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, তাই না? হ্যাঁ, এই সুরক্ষার দায়িত্বটা কেবল একটি দেশের বা একটি ব্যাংকের নয়, এটা একটা সম্মিলিত বৈশ্বিক প্রচেষ্টা। বাংলাদেশের একটি ব্যাংকে যেমন আমেরিকার আইন মানতে হচ্ছে, তেমনি উলফসবার্গ গ্রুপের মতো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডও মেনে চলতে হচ্ছে। এটা একটা গ্লোবাল নেটওয়ার্ক, যেখানে সবাইকেই নিয়ম মেনে খেলতে হয়, না হলে খেলার মাঠ থেকে বের করে দেওয়া হয়। আর এই নিয়মগুলোই অচেনা দুই প্রতিষ্ঠানের মধ্যে কোটি কোটি ডলারের লেনদেন করার ভরসা তৈরি করে দেয়। ফ্যাটকা,
পেট্রিয়ট অ্যাক্ট সার্টিফিকেশন, উলফসবার্গ ডিডিকিউ, এই সবগুলো ডকুমেন্টই সেই ভরসার এক একটা স্তম্ভ। নিখুঁতভাবে বলেছেন। এগুলোই হলো সেই অদৃশ্য সুতো যা দিয়ে পুরো বৈশ্বিক আর্থিক ব্যবস্থাটা বাঁধা। আমরা দেখলাম ব্যাংকগুলো একে অপরকে এবং তাদের গ্রাহকদের যাচাই করার জন্য কতটা পরিশ্রম করে। এই পুরো ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ, আইন এবং পারস্পরিক যাচাইয়ের উপর। এখান থেকেই একটি গভীরতর প্রশ্ন মাথায় আসে। বলুন। বর্তমানে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির মতো বিকেন্দ্রীভূত আর্থিক ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে, যেখানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, কোনো করেসপন্ডেন্ট ব্যাংক নেই। ঠিক। ভবিষ্যতে যখন এই ধরনের ব্যবস্থা আরও প্রসারিত হবে, তখন বিশ্বাস এবং যাচাইয়ের এই পুরো বৈশ্বিক কাঠামোটি কিভাবে নিজেকে মানিয়ে নেবে, সেই পৃথিবীতে একটি পেট্রিয়ট অ্যাক্ট সার্টিফিকেশন বা ওলফসবার্গ কোয়েশ্চেনারের স্বরূপ কেমন হতে পারে, এটা হয়তো আমাদের আগামী দিনের জন্য একটি ভাবনার বিষয়।